হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের ব্লিচিং পাউডারের অঙ্কগুলো নিয়ে ক্যালকুলেশন করাবো। যেহেতু আপনাদের সামনে পানি উন্নয়ন বোর্ডের পরীক্ষা, পানি উন্নয়ন বোর্ডের পরীক্ষা এই অধ্যায়গুলো থেকে অঙ্ক আসার সম্ভাবনা 80%-এর উপরে। আপনারা দেখেছেন বিগত সালে বুয়েট যে সকল কোশ্চেন করে অথবা পানি উন্নয়ন বোর্ডের যে সকল প্রশ্ন হয় সেখান থেকে ব্লিচিং পাউডারের অঙ্কগুলো মাঝে মধ্যেই আসে। তাই আজকে আমরা একবারে বেসিক থেকে ব্লিচিং পাউডার কিভাবে পরিশোধন করে এই টাইপের অঙ্কগুলো দেখব। বিশেষ করে ওয়াটার ট্রিটমেন্ট প্রসেস অথবা পানি শোধন প্রক্রিয়া এই অধ্যায়ে মূলত এই অঙ্কগুলো। তো আজকে আমি আপনাদের বেসিক থেকে বোঝাবো। তো আজকে স্লাইডে দেখবেন যে অঙ্কগুলো বোর্ডে আসে সেই অঙ্কগুলোই করাবো। তো এই অঙ্কগুলোর মধ্যেও কিন্তু একটু ঝামেলা আছে, একটু সূক্ষ্ম জিনিস আছে যেটা না বুঝলে অনেকেই অঙ্কগুলো ভুল করে ফেলে। ছোট একটা জিনিস আছে যেটা আমি আপনাদের বোঝাবো। দেখুন, এটা ডিসকোতে 15 সালে আসলো, আবার এটা আসছে পানি উন্নয়ন বোর্ডে 2020 সালে। তার মানে সালে যে অঙ্কগুলো আসে এই অঙ্কগুলো কিন্তু আমি আপনাদের করাবো, এই জন্য স্লাইড বানায় রাখছি। তো সেই অঙ্কগুলো করানোর আগে আমাদের এখানে কিছু জিনিস ভালো করে বুঝতে হবে, যে জিনিসগুলো কিন্তু আমাদের খুব কাজে লাগবে। এখানে কি কি জিনিস আছে? যে গুরুত্বপূর্ণ তথ্য, আমাদের একটা সূত্র আছে, এই সূত্রটাই মূলত অনেকে দেখায় না বা অনেকে দেখতে চায় না। কিন্তু এই সূত্রটা যদি আপনি না দেখেন তাহলে কিন্তু আপনি জিনিসগুলো ভুল করবেন। সূত্র কি? ক্লোরিন ডোজ ইকুয়াল টু ক্লোরিন ডিমান্ড প্লাস রেসিডুয়াল ক্লোরিন। জিনিসটা কিন্তু নতুন অনেকের কাছে লাগবে, কারণ অনেকেই কিন্তু এগুলো দেখেন না। বাট এটা না দেখলে আপনি অঙ্কটা ভালোভাবে করতে পারবেন না, অঙ্ক আপনার ভুল হবে। কখন আপনাকে ক্লোরিন ডোজের সাথে রেসিডুয়াল ক্লোরিন ধরতে হবে এটা আগে জানতে হবে, কারণ আমাদের যে ক্লোরিন দেওয়া থাকে অঙ্কে সেটা হচ্ছে ক্লোরিন ডিমান্ড। একটা পানি শোধন করতে কতটুকু ক্লোরিন লাগে সেটা হচ্ছে ক্লোরিন ডিমান্ড। কিন্তু ক্লোরিন যখন আপনি পানিতে মিক্সড করবেন সবটুকু ক্লোরিন যে পানি শোধনে ব্যবহার হবে এমনটা কিন্তু না। কিছু পরিমাণ ক্লোরিন ওই পানিতে থেকে যাবে, যেটাকে বলে রেসিডুয়াল ক্লোরিন। ঠিক আছে, রেসিডুয়াল ক্লোরিন। আবার যদি কোনো অঙ্কে আপনাকে ক্লোরিন ডিমান্ড বের করতে বলে, ক্লোরিন ডিমান্ড, তাহলে আপনি কি করবেন? ক্লোরিন ডোজ মাইনাস রেসিডুয়াল ক্লোরিন। ক্লোরিন ডিমান্ড বলতে বোঝাচ্ছে যে ক্লোরিনটা লাগবেই। মনে করেন একটা বিক্রিয়া করতে 5 মিলিগ্রাম ক্লোরিনের দরকার, কিন্তু আপনাকে যদি ওই বিক্রিয়াটা ঘটাতে হয় অবশ্যই আপনাকে 5 মিলিগ্রামের বেশি ক্লোরিন প্রয়োগ করতে হবে। কারণ আপনি যদি 5 মিলিগ্রাম ক্লোরিন পানিতে দিবেন, ওই 5 মিলিগ্রাম ক্লোরিনের যে বিক্রিয়া করবে এমনটা না, কিছু অংশ কিন্তু পানিতে থাকবেই। ঠিক আছে, তো ঠিক এটাই যে আপনার বিক্রিয়া করতে কতটুকু লাগতেছে সেটা ক্লোরিন ডিমান্ড। বাট পানিতে তো কিছু মিশ্রিত থাকবে যেটা বিক্রিয়া না করেও পানির সাথে মিশে থাকবে, সেটাকে বলে ক্লোরিন ডোজ। এই সম্পূর্ণ জিনিসটাকে বলে ক্লোরিন ডোজ। আপনি একবারে কত ডোজ দিচ্ছেন, যে ডোজের মধ্যে থেকে ডিমান্ড কতটুকু, তার বিক্রিয়া করতে কতটুকু লাগবে, আর রেসিডুয়াল ক্লোরিন মানে কতটুকু আপনার পানির সাথে থাকবে। তো এই যে রেসিডুয়াল ক্লোরিন বা পানির সাথে সাধারণত থাকে, এটা 0.1 মিলিগ্রাম পার লিটার থেকে পানিতে থাকে সাধারণত 0.2 মিলিগ্রাম পার লিটার। এটাকে বলা হয় রেসিডুয়াল ক্লোরিনের মাত্রা, গ্রহণযোগ্য মাত্রা। যে আপনার ক্লোরিন পানির সাথে বিক্রিয়া করার পরেও পানিতে 0.1 মিলিগ্রাম পার লিটার অথবা 0.2 মিলিগ্রাম পার লিটার এটা থাকবে। তো রেসিডুয়াল ক্লোরিন কখন বিবেচনা করবেন আর কখন করবেন না সেটাও আগে কিন্তু জানাটা গুরুত্বপূর্ণ, কারণ সবসময় আমাদের বিবেচনা করতে হবে না। তো আমাদের কি দেওয়া আছে সেটাও আগে বুঝতে হবে। এই জন্য এখানে গুরুত্বপূর্ণ দুটো তথ্য দেওয়া আছে। যদি ডিসইনফেকশন বা জীবাণু মুক্তকরণ বা দ্য প্রসেস অফ ক্লিনিং সামথিং স্পেসিফিক্যালি উইথ ক্লোরিন, এই ব্যবহৃত ক্লোরিনের ঘনত্ব, ক্লোরিন ডিমান্ড বা ক্লোরিন চাহিদা অথবা ক্লোরিন দরকার, এই কথাগুলো যদি আপনার অঙ্কে দেওয়া থাকে তাহলে রেসিডুয়াল ক্লোরিন ধরতে হবে। তার মানে আপনার যদি অঙ্কে এই যে ক্লোরিন ডিমান্ড দেওয়া থাকে তাহলে অঙ্ক করার সময় আপনাকে রেসিডুয়াল ক্লোরিন যোগ করে ক্লোরিন ডোজটা বের করতে হবে। ঠিক আছে, এটাই এই জন্য ইম্পর্টেন্ট যে কখন ধরবেন আর কখন ধরবেন না। এটা যদি না বুঝেন তাহলে আপনার অঙ্ক ভুল হয়ে যাবে। কিছু অঙ্কে ধরা লাগবে, কিছু অঙ্কে ধরা লাগবে না। তো কখন ধরা লাগবে? যখন অঙ্কে বলা থাকবে ক্লোরিন ঘনত্ব, ক্লোরিন ডিমান্ড অথবা ক্লোরিনের চাহিদা অথবা ক্লোরিন দরকার, এই কয়েকটা বলা থাকলে তার মানে বুঝবেন যে আপনার ক্লোরিন ডিমান্ড দেওয়া আছে। ক্লোরিন ডিমান্ডের বাংলায় কিন্তু ক্লোরিনের চাহিদা অথবা ক্লোরিন ঘনত্ব অথবা ক্লোরিন দরকার, একই কথা। তার মানে এইটা দেওয়া আছে। যদি অঙ্কে এটা দেওয়া থাকে তাহলে অবশ্যই আপনাকে এটা ধরে নিতে হবে। ঠিক আছে, এটা ধরে নিতে হবে। এটার সাথে এটা যোগ করলে টোটাল ক্লোরিন ডোজ পাবেন। এখন কখন ধরা লাগবে না এটা 2 নম্বরে বলা আছে। যদি ডিসইনফেক্ট বা জীবাণুমুক্ত করা বা ক্লিনিং সামথিং স্পেশালি উইথ ক্লোরিন, এই ক্লোরিন ঘনত্ব অথবা ক্লোরিন ডোজ ইত্যাদি বলা থাকে তাহলে রেসিডুয়াল ক্লোরিন ধরতে হবে না। তার মানে কখন ধরতে হবে না? বিশেষ করে আপনার যদি অঙ্কে বলা থাকে যে ক্লোরিন ডোজ
ক্লোরিন ডোজ দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আপনাকে অঙ্কে আর ক্লোরিন ধরতে হবে না, যেটা অঙ্কে দেওয়া থাকবে সেটাই, ঠিক আছে? যেটা অঙ্কে দেওয়া থাকবে সেটাই। ক্লোরিন ডোজ যদি অঙ্কে দেওয়া থাকে তাহলে আপনাকে আর ধরতে হবে না। তাহলে আমরা পরের স্লাইডে যাই। এখন আমরা অঙ্ক করব। আশা করি এই সূত্রটা আপনারা বুঝেছেন। পরের স্লাইডে দেখি। এই অধ্যায়ের অঙ্ক করতে হলে আমাদের প্রয়োজনীয় কিছু তথ্য আর ভালো করে জানতে হবে, কারণ এখানে কিছু একক মাঝে মধ্যে প্রবলেম করে, যেটার মধ্যে পিপিএম। পিপিএম মানে কি? পিপিএম এর ফুল মিনিং পার্ট পার মিলিয়ন। 1 ppm আমরা লিখতে পারি, ppm এর ফুল মিনিং পার্ট পার মিলিয়ন, এটা আমরা লিখতে পারি 1 ppm ইকুয়াল টু 1 মিলিগ্রাম পার লিটার। আমাদের জাস্ট একক কনভার্ট করতে হবে। যদি আমাদের অঙ্কে ppm থাকে তাহলে আমরা লিখতে পারবো 1 ppm ইকুয়াল টু 1 মিলিগ্রাম পার লিটার। ppb হচ্ছে পার্ট পার বিলিয়ন, ঠিক আছে? ppb এর ফুল মিনিং পার্ট পার বিলিয়ন। এখন অঙ্কে যদি আমার একটা একক থেকে ppb, তাহলে কি হবে? 1 ppb equal to 10 inverse 3 মিলিগ্রাম পার লিটার। নিচে যেটা আছে অঙ্কে ppt, এটা একটা একক, এটা কি বলে? পার্টস পার ট্রিলিয়ন, ঠিক আছে? ppt মানে কি? পার্ট পার ট্রিলিয়ন। যদি অঙ্কে আমাদের দেওয়া থাকে ppt, তাহলে আমরা কি করব? তাহলে 1 ppt equal to 10 inverse 6 মিলিগ্রাম পার লিটার, ঠিক আছে? 10 ইনভার্স 6 মিলিগ্রাম পার লিটার। তাহলে আমাদের এটা মাথায় রাখতে হবে যে কোন একক দেওয়া আছে। 1 ppm ইকুয়াল টু 1 মিলিগ্রাম পার লিটার, 1 ppb ইকুয়াল টু 10 ইনভার্স 3 মিলিগ্রাম পার লিটার, 1 ppt ইকুয়াল টু 10 ইনভার্স 6 মিলিগ্রাম পার লিটার। আর এখানে যেটা দেওয়া আছে mld, আরেকটা আছে যেটা mld কি? মিলিয়ন লিটার। এম দিয়ে বোঝাচ্ছে মিলিয়ন, এল তে লিটার, তারপর হচ্ছে পার ডে, ঠিক আছে? mld এটা একটা একক, এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে মিলিয়ন লিটার। মিলিয়ন লিটার পার ডে। তার মানে আমরা লিখতে পারি 1 mld ইকুয়াল টু, যেহেতু মিলিয়ন লিটার মানে কি? 10 পাওয়ার 6 লিটার পার ডে, ঠিক আছে? এই এককগুলো কিন্তু আপনাদের ভালো জানতে হবে। 1 mld মানে কি? মিলিয়ন লিটার পার ডে, তাহলে 1 mld মানে 10 পাওয়ার 6 লিটার পার ডে। আর শেষে আরেকটা একক আছে যেটা বলে জিপিডি বলতে বোঝাচ্ছে গ্যালন পার ডে। জিপিডি দিয়ে কি বোঝাচ্ছে? গ্যালন পার ডে। এগুলো মূলত আপনার টোটাল যে পানিটা আছে সেটা আয়তন বের করার এক ধরনের একক। আমরা যখন অঙ্কগুলো করব তখন এগুলো লাগবে। জিপিডি হচ্ছে গ্যালন পার ডে। এই গ্যালন পার ডে থেকে আপনি লিটারে কনভার্ট করতে পারেন। আমরা জানি 1 গ্যালন ইকুয়াল টু 4.5 লিটার, ঠিক আছে? যেহেতু 1 গ্যালন 4.5 লিটার, তাহলে আমরা লিখতে পারি 1 জিপিডি ইকুয়াল টু 4.5 লিটার পার ডে, ঠিক আছে? যখন এই এককগুলো থাকবে তখন কিন্তু আমরা এইভাবে কনভার্ট করে নেব। তাই এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি অঙ্ক পারেন, সবকিছু পারেন, বাট একটা একক আপনার জানা নেই, তাই আপনি কিন্তু অঙ্কগুলোই করতে পারবেন না। তাই এককগুলো খুব ভালো করে শিখে রাখবেন। এই কয়েকটা জিনিস আপনার লাগবে: ppm পার্ট পার মিলিয়ন, ppb পার্ট পার বিলিয়ন, ppt পার্ট পার ট্রিলিয়ন, mld মিলিয়ন লিটার পার ডে, জিপিডি গ্যালন পার ডে, ঠিক আছে? তো এই জিনিসগুলা অবশ্যই মাথায় রাখবেন। আমি পরের অঙ্কে যাচ্ছি। এগুলো যদি আপনি ভালো করে মাথায় রাখতে পারেন তাহলে আপনি অঙ্কগুলো খুব সহজে করতে পারবেন। প্রথম অঙ্কটা যেটা ডেস্কোতে 2019 সালে আসলো, প্রতিদিন 5 লক্ষ জিপিডি পানি ডিসইনফেক্ট করতে ক্লোরিনের পরিমাণ 0.3 মিলিগ্রাম পার লিটার। যদি ব্লিচিং পাউডারে 33.33% ক্লোরিন থাকে তবে প্রতিদিন কত কেজি ব্লিচিং পাউডার লাগবে? এটা আসলো ডেস্কোতে 19 সালে। তো এটা যখন আমরা সলিউশন করব, আচ্ছা
এই অঙ্কটা যখন সলিউশন করব আমাদের একটা মাথায় রাখতে হবে যে টোটাল পানির পরিমাণ কতটুকু সেটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে পানির পরিমাণ কতটুকু দেওয়া আছে 500,000 এত জিপিডি। এটাকে আমরা কনভার্ট করব লিটার পার ডে, ঠিক আছে? তাহলে কতটুকু গুণ করব 500,000 এর সাথে গুণ করব 4.5, কারণ আমরা দেখছি 1 জিপিডি ইকুয়াল টু 4.5 লিটার পার ডে। এটা দিয়ে জাস্ট এখানে দেব লিটার পার ডে। তার টোটাল পানির পরিমাণ আমরা পেয়ে গেলাম যে টোটাল পানির পরিমাণ কতটুকু, ঠিক আছে? এখন এই পানিটাকে আমাকে ডিসইনফেক্ট করা লাগবে, ঠিক আছে? তো অঙ্কে যেহেতু আমাদের ডিসইনফেক্ট দেওয়া আছে, ডিসইনফেক্ট করতে তাহলে রেসিডুয়াল ক্লোরিন আমাদের ধরতে হবে না, ঠিক আছে? যখন অঙ্কে ডিসইনফেক্ট কথাটা থাকবে তার মানে বুঝবেন যে ক্লোরিনটা দেওয়া আছে সেটা হচ্ছে ক্লোরিন ডোজ। অঙ্কে যদি ডিসইনফেক্ট কথাটা থাকে তাহলে যেটা ক্লোরিন দেওয়া আছে ক্লোরিন ডোজ। এই জন্য আমাদের এখানে রেসিডুয়াল ক্লোরিন ধরা লাগবে না, যেটা আছে সেটা দিয়ে অঙ্ক করলেই চলবে। যদি অঙ্কে আমাদের ডিসইনফেক্ট কথাটা না থাকতো তাহলে কিন্তু আমাদের ধরে নেওয়া লাগতো, ঠিক আছে? ডিসইনফেক্ট কথাটা থাকলে ধরে নেওয়া লাগবে না, না থাকলে ধরে নেওয়া লাগবে। তো পরের অঙ্কটা আমরা করব যেটাতে রেসিডুয়াল ক্লোরিন ধরে নিতে হবে। তাহলে আমরা এটা বের করলাম লিটার পার ডে। এখন আমরা যদি দেখি যে তাহলে ক্লোরিন কতটুকু লাগে, ঠিক আছে? এখানে বলছে 0.3 মিলিগ্রাম পার লিটার। 1 লিটার পানি আমাদের ডিসইনফেক্ট করতে 0.3 মিলিগ্রাম লাগে। তাহলে আমরা লিখতে পারি ক্লোরিনের পরিমাণ কতটুকু হবে? টোটাল যেটা আছে 500,000 এর সাথে 4.5 আছে, এটার সাথে গুণ করব আমরা 0.3, তাহলে টোটালটা পেয়ে যাব। তবে যেহেতু এখানে মিলিগ্রাম পার লিটার আছে, এই মিলিগ্রামটা আমরা কেজিতে কনভার্ট করব, কারণ এটা যেহেতু একটা বড় সংখ্যা, এটাকে আমরা কেজিতে কনভার্ট করলে জিনিসটা ছোট হয়ে আসবে। তাহলে কেজিতে কনভার্ট করলে আমরা কি দিয়ে ভাগ করব? 10 পাওয়ার 6 দিয়ে। ওকে, তাহলে এটা আমরা 0.3 ডিভাইডেড বাই 10 পাওয়ার 6, তাহলে এটা ক্যালকুলেট করলে কি আসবে? কেজি আসবে। আর এই যে লিটার আর লিটার কিন্তু কেটে যাবে, তাহলে কেজি পার ডে তে কনভার্ট হয়ে যাবে। তাহলে আমরা আবার একটু বলি, এখানে যেটা ছিল লিটার পার ডে, এতটুকু আমাদের পানি ডিসইনফেক্ট করতে হবে। এবং ক্লোরিন কিভাবে আছে? 0.3 মিলিগ্রাম পার লিটার, প্রতি লিটারে আছে 0.3 মিলিগ্রাম। তাহলে এটার সাথে যদি আমি 0.3 গুণ করে দিই তাহলে কত মিলিগ্রাম ক্লোরিন লাগবে সেটা পাবো। এখন মিলিগ্রামটাকে যদি আমি কেজিতে কনভার্ট করতে চাই তাহলে 0.3 কে 10 পাওয়ার 6 দিয়ে ভাগ করলাম, এটাই একটা সহজ। তাই এটা ক্যালকুলেট করলে আপনারা একটা মান পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে এটা ক্যালকুলেশন করলে যে মান আসবে 0.675 কেজি পার ডে। তাহলে আমাদের লাগতেছে 0.675 কেজি পার ডে ক্লোরিন। এখানে লিখতে পারি ক্লোরিন, ঠিক আছে? ক্লোরিন লাগতেছে। এখন এই ক্লোরিনটা আবার ব্লিচিং পাউডারে কিন্তু ক্লোরিনের সাথে সাথে অন্যান্য উপাদানও আছে। যেহেতু আমরা ব্লিচিং পাউডার ইউজ করব তাহলে আমাদের এখানে ক্লোরিনটা কাজে লাগবে, অন্যান্য উপাদানগুলো কাজে লাগবে না। কিন্তু যেহেতু আমি ব্লিচিং পাউডার ব্যবহার করব তাহলে আমি টোটাল কতটুকু ব্লিচিং পাউডার কেনা লাগবে সেটা না, আমি কিন্তু 0.675 কেজি ক্লোরিন দিলেই হতো। কিন্তু ব্লিচিং পাউডারের উপাদানে যেহেতু শুধু ক্লোরিন না আর অন্য কিছু আছে, তাই আমাদের টোটাল ব্লিচিং পাউডারটা কতটুকু লাগবে সেটা বের করতে হবে। এখানে বলে দিয়েছে যে ব্লিচিং পাউডারে 33.33% ক্লোরিন থাকে, 33.33%। তার মানে টোটাল যদি 100 যদি কেজি দিয়ে হিসাব করি, 100 কেজি ব্লিচিং পাউডার থাকে, তাহলে সেখানে কি থাকবে? 33.33% ক্লোরিন। তাহলে সেই হিসাব অনুযায়ী লিখতে পারি যে 33.33 কেজি আমরা ক্লোরিন পাবো। কতটুকু? ক্লোরিন পাবো 100 কেজি ব্লিচিং পাউডারে। তাহলে আমাদের ক্লোরিন কতটুকু লাগবে?
675 কেজি ক্লোরিন পাবো। কতটুকু ব্লিচিং পাউডার ক্যালকুলেশন করব। উপরে আছে 100, এটা এখানে আসে গুণ হয়ে যাবে 0.675, এটাকে ভাগ করতে হবে। কতটুকু দিয়ে ভাগ করব, এই যে এটা নিচে চলে আসবে 33.33। তো এটা ক্যালকুলেশন করলে আমরা যে মানটা পাবো সেটাই কিন্তু অ্যান্সার। তো এটা ক্যালকুলেট করলে যে মান আসবে 2.025 কেজি পার ডে। তাহলে এটা কিন্তু অ্যান্সার। এই যে আপনাদের অঙ্ক হয়ে গেল, এটা অ্যান্সার। তাহলে দেখুন অঙ্কটা একটু ভালো করে যদি আপনি বুঝেন তাহলে কিন্তু খুব ইজিলি করতে পারবেন, যদি না বুঝেন তাহলে কিন্তু করতে পারবেন না। আবার একটু বলে দেই যে প্রথমে আমাদের টোটাল পানি পরিমাণ ছিল, সেই পানিটাকে আমরা লিটারে কনভার্ট করলাম, কারণ এখানে জিপিডি এককে ছিল, জিপিডি মানে গ্যালন পার ডে, এটা লিটার পার ডে তে কনভার্ট করলাম। ঠিক আছে, এখন ক্লোরিন কতটুকু লাগবে, 0.3 মিলিগ্রাম পার লিটার। তাহলে এটার সাথে যদি আমরা এখানে যেটা লিটারে কনভার্ট করেছি একই ইউনিট, এটার সাথে ওটা গুণ করলে এটা মিলিগ্রাম চলে আসবে। এখন মিলিগ্রামকে কেজিতে কনভার্ট করার জন্য আমরা 10 পাওয়ার 6 দিয়ে ভাগ করেছি, কারণ আমরা কি জানি 1 কেজি ইকুয়াল টু 10 পাওয়ার 6 মিলিগ্রাম। এটা কিন্তু একটা কনভার্সন, এটা আপনাদের অবশ্যই মাথায় রাখা লাগবে। তাই এটাকে মিলিগ্রামকে কেজিতে কনভার্ট করার জন্য এটাকে 10 পাওয়ার 6 দিয়ে কনভার্ট করেছে, এটা ক্যালকুলেশন করলে এটা আসে। তারপরে যেহেতু এখানে 33.33% ক্লোরিন থাকে ব্লিচিং পাউডারে, তার মানে কি টোটাল যদি 100 কেজি ব্লিচিং পাউডার নেই সেখানে ক্লোরিন পাবো 33.33। তো সেটা আমি এখানে লিখছি যে 33.33 কেজি ক্লোরিন পাবো 100 কেজি ব্লিচিং পাউডারে। তাহলে আমাদের কতটুকু ক্লোরিন দরকার, 0.675 কেজি। তাহলে 0.675 কেজি ক্লোরিন পাবো কতটুকু, ক্যালকুলেশন করলে কিন্তু আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে অঙ্ক। তো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের পরবর্তীতে এই কমেন্টের অ্যান্সার দিয়ে দিব। ঠিক আছে, তো আমরা পরের অঙ্কে যাচ্ছি। ওকে বন্ধুরা, তাহলে আমরা এখন দ্বিতীয় অঙ্কটা করি। দ্বিতীয় অঙ্কটা প্রথম অঙ্কের তুলনায় একটু আলাদা, কারণ এখানে কিছু জিনিস আছে যেটা প্রথম অঙ্কে ছিল না। বিশেষ করে রেসিডুয়াল ক্লোরিন, এটা আমরা কখন বিবেচনা করব বা কখন বিবেচনা করতে হবে না সেটা আমরা এই অঙ্কের মাধ্যমে দেখব। তো এখানে দেওয়া হচ্ছে যদি দিনে 250 মিলিগ্রাম না মিলিলিটার 250 মিলিলিটার পানি ডিসইনফেকশন ক্লোরিনের প্রয়োজন হয় 0.36 মিলিগ্রাম, তাহলে 250 মিলিলিটার, ঠিক আছে, মিলিলিটার পানি ডিসইনফেক্ট করতে 0.36 মিলিগ্রাম ক্লোরিনের দরকার হয়। তাহলে অতএব আমরা লিখতে পারি, যেহেতু দরকার হয় বলেছে তার মানে এটা ক্লোরিন ডিমান্ড। প্রথমে কিন্তু আপনাদের একটা সূত্র দেখিয়েছিলাম যেখানে ক্লোরিন ডোজ ইকুয়াল টু ক্লোরিন ডিমান্ড প্লাস রেসিডুয়াল ক্লোরিন, তো সেইটাই জিনিসটা এখানে আসবে। তাহলে আমাদের এখানে ক্লোরিন ডিমান্ড বের করি। ক্লোরিন ডিমান্ড, ক্লোরিন ডিমান্ড কতটুকু, 0.36 ডিভাইডেড বাই 250। তাহলে এটা ক্যালকুলেট করলে কি আসবে, মিলিগ্রাম পার মিলিলিটার, পার মিলিলিটার। তাই এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হচ্ছে 0.0014 মিলিগ্রাম পার মিলিলিটার। এখন এই মিলিলিটারকে আমরা লিটারে কনভার্ট করব। আমরা কি জানি 1 লিটার ইকুয়াল টু 1000 ml মিলিলিটার। তাহলে এটাকে যদি কনভার্ট করতে চাই তাহলে এখানে আসবে 0.0014, এর সাথে গুণ করতে হবে, উপরে মিলিগ্রামে থাকবে তাহলে উপরে 1000, আর মিলিলিটারকে লিটারে কনভার্ট করবো তাহলে 1 ডিভাইডেড বাই 1000। ঠিক আছে, কেন, কারণ লিটার কিন্তু মিলিলিটার থেকে বড়, তাই মিলিলিটার থেকে লিটারে কনভার্ট করলে এটা 1 ডিভাইডেড বাই এটা আবার 1/1000 করতে হবে। তাহলে এটা মিলিগ্রাম পার লিটার চলে আসলো। এখন এটা আমরা ক্যালকুলেট করব। এটা ক্যালকুলেট করলে যেটা চলে আসলো 1.44 মিলিগ্রাম পার লিটার। ঠিক আছে, এখন যেটা আমরা পেলাম এটা কিন্তু আমাদের ক্লোরিন ডিমান্ড, এটা কিন্তু আমাদের কি ক্লোরিন ডিমান্ড। ক্লোরিন ডিমান্ড আর ক্লোরিন ডোজ একই কথা না, এটা কিন্তু দুটোর মধ্যে ভিন্নতা আছে। ক্লোরিন ডিমান্ড, ঠিক আছে, তাহলে এখন আমাদের বের করতে হবে ক্লোরিন ডোজ। ক্লোরিন ডোজ বের করতে হলে রেসিডুয়াল ক্লোরিন ধরে নিতে হবে। কেন, কারণ আমি বলেছিলাম যে ক্লোরিন যখন ডিসইনফেক্ট করবে তখন কিন্তু পানিতে কিছু পরিমাণ ক্লোরিন থাকবে। তার মানে এই যে
1.44 মিলিগ্রাম ক্লোরিন লাগে ডিসইনফেকশন করতে। এখন আপনি যদি এটাই দেন তাহলে সব ক্লোরিন কিন্তু ডিসইনফেক্টে কাজ করবে না, বা এর মধ্যে কিছু পরিমাণ ক্লোরিন পানির সাথে মিক্সড পানির সাথেই থেকে যাবে, তাহলে সম্পূর্ণ জীবাণুটা আপনার জীবাণুমুক্ত হবে না। এই জন্য কি করতে হবে, আমাদের রিসিডুয়াল ক্লোরিনটা যোগ করতে হবে। এই জন্য আমাদের ক্লোরিন ডোজ আগে বের করতে হবে। ক্লোরিন ডোজ, ক্লোরিন ডোজ, ক্লোরিন ডোজ অথবা লিখতে পারে মোট ক্লোরিন। ঠিক আছে, তাহলে এটার সাথে যোগ করতে হবে আমাদের ক্লোরিন ডিমান্ড। প্রথমে যে সূত্রটা দেখাচ্ছিলাম 1.44 যোগ রেসিডুয়াল ক্লোরিন। তো রেসিডুয়াল ক্লোরিন আমাদের ধরতে হবে, যেখানে ধরি রেসিডুয়াল ক্লোরিন, রেসিডুয়াল ক্লোরিন 0.2 মিলিগ্রাম পার লিটার। এটা আমরা ধরে নিব, কারণ এটার লিমিট হচ্ছে 0.1 থেকে 0.2 ছিল, তো 0.2 ধরে নিলাম। কতটুকু? 0.2। তাই এই দুটো ক্যালকুলেট করে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের টোটাল ক্লোরিন, তাহলে 1.64। তাহলে আমাদের 1.64 মিলিগ্রাম পার লিটার লাগবে। 1.64 মিলিগ্রাম পার লিটার যদি আমি টোটাল ভালো করে এটাকে জীবাণুমুক্ত করতে চাই। কেন? কারণ এটা যদি না প্রয়োগ করে জাস্ট আমি 1.44 প্রয়োগ করি তাহলে সম্পূর্ণটা জীবাণুমুক্ত হবে না। কারণ যদিও আমার 1.44 দরকার, বাট 1.44 দিলাম আর 1.44 যে কাজে লাগবে সেটা না। এখান থেকে কিছু পরিমাণ ক্লোরিন পানির সাথে মিশে যাবে। তাহলে আমাদের কি করতে হবে, এটার সাথে এটা যোগ করে টোটাল জিনিসটা কিন্তু এখানে চলে আসবে। এখন আমাদের যেটা করতে হবে, তাহলে টোটাল এখানে পানি পরিমাণ কতটুকু দেওয়া আছে, এত লিটার পানি। তাহলে এই পানির সাথে যদি এটা গুণ করি তাহলে টোটাল কত মিলিগ্রাম আমাদের ক্লোরিন লাগতেছে সেটা চলে আসবে। তাহলে আমরা দেখি এখানে মোট ক্লোরিনের পরিমাণ, মোট ক্লোরিনের পরিমাণ তাহলে মোট ক্লোরিনের পরিমাণ কিভাবে পাবো, আমাদের যে এখানে পানি দেওয়া আছে সেটার সাথে গুণ করে দেবো। 1.64 আর এখানে যেটা হচ্ছে মিলিগ্রাম পার লিটার, মিলিগ্রামকে কেজিতে কনভার্ট করার জন্য 10 পাওয়ার 6 দিয়ে এখানে ভাগ করে দেবো। তো এটা ক্যালকুলেট করলে যেটা আসবে সেটা আমাদের এখানে আমরা পেয়ে যাব। কতটুকু আসবে? 1.64 কেজি। তাহলে এটা আসবে কেজিতে। ঠিক আছে, 1.64 কেজি আমাদের ক্লোরিন দরকার, 1.64। তো এখন আমাদের যদি 30% ক্লোরিন ব্লিচিং পাউডারে থাকে, আমাকে তাহলে ব্লিচিং পাউডার কিনতে হবে। তার মানে আমাকে এখানে বের করতে হবে যে টোটাল কতটুকু ব্লিচিং পাউডার লাগবে। তো আমাদের দরকার শুধু ক্লোরিনের, কিন্তু ক্লোরিনটা পাচ্ছি ব্লিচিং পাউডারে, যেখানে 30% আছে। তো আপনি শর্টকাট করতে পারেন যে ব্লিচিং পাউডারের প্রয়োজন, ব্লিচিং পাউডারের প্রয়োজন। আপনি চাইলে এর আগে আমি যে ঐকিক নিয়মের মতো করে দিলাম সেভাবেও করতে পারেন, অথবা এরকম শর্টকাটও করতে পারেন। শর্টকাট কিভাবে করবেন, যে পার্সেন্টেজ থাকবে 30% সেটা নিচে দিবেন 30, আর উপরে তাহলে কি থাকবে, উপরে থাকবে আমার যে ক্লোরিনটা দরকার সেটা 1.64 ইন্টু এর সাথে থাকবে 100। এটা চাইলে শর্টকাট আপনি করতে পারেন। যেহেতু এখানে 30% ক্লোরিনের কথা বলছে, তাহলে যত পার্সেন্ট ক্লোরিন থাকবে সেটা আপনি নিচে দিবেন, আর 100 দিবেন উপরে। এখানে যতটুকু ক্লোরিন সেটা এখানে দিতে পারেন। এইটা হচ্ছে শর্টকাট প্রসেস। আপনি যদি ঐকিক নিয়মে করতে চান তাহলে আমি আগের অঙ্কটা যেভাবে করলাম সেভাবে করতে পারেন। যদি আমরা এটা ক্যালকুলেট করি তাহলে কতটুকু আসে, এবং এটা যেটা আসবে সেটাই কিন্তু অ্যান্সার। এটা ক্যালকুলেশন করলে আসবে 5.467 এত কেজি আমাদের এখানে লাগবে, এত কেজি, এটাই অ্যান্সার। টোটাল ব্লিচিং পাউডার কতটুকু দরকার, 5.467 কেজি। তো এইভাবে আপনি এই অঙ্কটা করতে পারেন। তো এই জন্য আপনাকে দেখতে হবে যে কোন অঙ্কে আপনাকে রেসিডুয়াল ক্লোরিন ধরতে হবে অথবা কোন অঙ্কে ধরতে হবে না। এটা হচ্ছে এই অঙ্ক থেকে মূলত শেখার বিষয়। ঠিক আছে, সব অঙ্কে কিন্তু রেসিডুয়াল ক্লোরিন ধরা লাগবে না, কিন্তু যে অঙ্কগুলো ধরা লাগবে সেটা অবশ্যই ভালো করে বুঝতে হবে। এই হচ্ছে অঙ্ক। কেউ যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। আর এরপরে দুটো অঙ্ক আছে, এগুলো আপনাদের হোমওয়ার্ক, এগুলো আপনি বাসায় থেকে করবেন। ঠিক আছে, এই অঙ্কটা আর এই অঙ্কটা আপনার বাসা থেকে করবেন। যদি কেউ করতে না পারেন তাহলে কমেন্ট করবেন, আমি আপনাদের পরবর্তীতে আরো এই দুটো অঙ্কের ভিডিও বানিয়ে দিব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, গুড বাই।